নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রিসেন্ট গোয়া ট্রিপ থেকে কিছু ভিডিও ফুটেজ এবং সেই সঙ্গে গোয়া সম্পর্কিত কিছু ছোটোখাটো তথ্য, যাতে তোমরা যখন গোয়া যাবে সেগুলো হেল্প হয়, সেগুলো কাজে লাগাতে পারো এবং তোমরা যারা অলরেডি গোয়া ঘুরে এসেছো তারা তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আসলে গোয়া হচ্ছে পুরো নর্থ এবং সাউথ দুটো ভাগে বিভক্ত। তো সম্পূর্ণ গোয়ার সব কিছু কিন্তু 2-4 দিনে ঘোরা সম্ভব না। তো তোমরা যখনই যাবে মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিনের প্ল্যান করে যাবে, তাহলে কিন্তু সবটা ভালো করে ঘুরে দেখতে পারবে, নর্থ গোয়া সাউথ গোয়া। তো আমাদের ছিল হচ্ছে সাডেন প্ল্যান, মানে আগে থেকে ঠিক করা ছিল না। ও অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দেবে বলে নিয়ে গিয়েছিল, তাই আমি অনেক আগে থেকে জানতাম না যে গোয়া যাব। এবার জানলে কি করা যেত, যে সব ইনফরমেশনগুলো কালেক্ট করতাম, কোথায় থাকবো বা কোথা থেকে কোথায় ঘুরতে যাব। তো সেটা আর কি হয়ে ওঠেনি, খুব অল্প সময়ের পরিকল্পনায় আমরা চলে গেছি। তো পুনে থেকে গোয়া এয়ারপোর্টে পৌঁছতে 1 ঘন্টা লাগে। তো গোয়াতে কিন্তু দুটো এয়ারপোর্ট, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন। পুরনো যেটা ডাবলিম, তো আমরা সেখানকার টিকিট কেটেছিলাম। তো ডাবলিম থেকে আমরা প্রথমে গিয়েছিলাম সাউথ গোয়াতে। তো অল্প একটু যেই 2-4 দিন সময় পেয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে সাউথ গোয়াটা হচ্ছে লেস ক্রাউডেড আর একটু শান্তশিষ্ট অ্যাজ কম্পেয়ার্ড টু নর্থ গোয়া। তো আমাদের সকালের ফ্লাইট ছিল, মোটামুটি 5:30টার দিকে ফ্লাইট ছেড়েছে। 1 ঘন্টা যেহেতু লাগে, আমরা 6:30টার মধ্যে কিন্তু ডাবলিম এয়ারপোর্টে গোয়া পৌঁছে গেছি। এবার সেখান থেকে গোয়াতে নেমে, মানে গোয়া ফ্লাইট থেকে নেমে কিন্তু সাউথ গোয়া বা নর্থ গোয়া যেখানেই যাও না কেন, তোমাদেরকে ট্যাক্সি নিতে হবে, অথবা এসি বাস সার্ভিস রয়েছে। তো আমরা সাউথ গোয়াতে যাব ভেবেছিলাম, তো সেখানে বাস সার্ভিস ছিল না। এখানে দেখো লেখা আছে ট্যাক্সি অ্যাপ গোয়া মাইলস। তো ওখানে কিন্তু ওলা উবের নেই, গোয়া মাইলস বলে ওদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে আমরা একটা ট্যাক্সি বুক করলাম। তাছাড়া এখানকার এসি বাস সার্ভিসের টাইমিংটা লেখা আছে, ভাড়াটাও লেখা আছে। বাসে গেলে যেমন কম ভাড়ায় হয়ে যায়, আর ট্যাক্সি বুক করলে কিন্তু মোটামুটি 2000 থেকে শুরু। সাউথ গোয়া 2000-2500, কখনো 3000ও নেয়। তো এদিকে হচ্ছে খুব সকালে, যেহেতু আমাদের ফ্লাইট ছিল, সারা রাত ঘুম হয়নি এই টেনশানে যদি ফ্লাইট মিস হয়ে যায়। তো সারা রাত ঘুমাইনি। এবার এয়ারপোর্টে নেমে তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমি ঘুমোবো নাকি এই সুন্দর যে সিনারিগুলো, পুরো নারকেল গাছ দিয়ে ভর্তি, সবুজ সবুজ এই সিনারিগুলো দেখব, সেটাই আর কি কনফিউজড ছিলাম। তবে অল্প একটু ঘুমিয়ে আবার এই সিনারিগুলোও দেখলাম, একটু ভিডিও তুলে নিলাম। তবে এটা কিন্তু বর্ষাকাল সময়ে এই যে সবুজটা, সেটা আরও খুব সুন্দর দেখা যায়, মানে খুব আরও বেশি গ্রিনারি হয়ে যায়। কিন্তু বর্ষাকালে একটাই অসুবিধে, সেখানে রেইনকোট ছাড়া বা ছাতা ছাড়া ঘোরা যায় না। তবে ঘুরতে গিয়ে ওই রেইনকোট বা ছাতা একটু সমস্যাই মনে হয়, যদিও সিনারিটা সুন্দর থাকে। আর মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত তো ঠিক আছে, তারপর থেকে কিন্তু গরম পড়তে শুরু করে, আর সেই সময়টা কিন্তু ঘুরে মজা পাওয়া যায় না। তো তোমরা যদি গোয়া যেতে চাও মার্চ মাসের আগে, মানে ফেব্রুয়ারির মধ্যে যাওয়ার চেষ্টা করবে। আর ওই দিকে হচ্ছে মোটামুটি নভেম্বর থেকে, অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভালো ওয়েদার থাকে। তো আমরা সাউথ গোয়াতে উঠেছিলাম। এইটা হচ্ছে আমাদের ছোট্ট কটেজ, যেটা কিনা পালোলেম বিচের পাশেই। এই কটেজ থেকে পালোলেম বিচ হচ্ছে 1 মিনিট লাগে। তো আমরা একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম। স্কুটি রেন্টে পাওয়া যায় 350 থেকে
500-500 মতো নেয় কখনো কখনো। তো যেহেতু যেই জায়গাগুলো গুগলে দেখাচ্ছিল এবং যেই জায়গাগুলো ফেমাস সেই জায়গাগুলো বাদ দিয়ে আমরা গুগল ম্যাপ অন করে কাছাকাছি অনেকগুলো ছোট বড় জায়গা, মানে অফবিট প্লেস যেগুলোকে বলে, যেগুলো মানে অতটা ফেমাস না, সেই প্লেসগুলো আমরা ঘুরেছিলাম সেই দিন, প্রথম দিন। আর এই ফুটেজটা হচ্ছে পরের দিন সকালের ফুটেজ। তো দেখো এখনও রাতের আলোগুলো নেভানো হয়নি। আমরা যাব এখন সূর্যোদয় দেখতে পালোলেম বিচে। তো হেঁটে হেঁটে আমাদের 1 মিনিট লাগবে। আর হেঁটে যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো যে এখানে মানে বিভিন্ন রকমের ছোট বড় অনেক কটেজই কিন্তু রয়েছে বিভিন্ন রেঞ্জের। যেমন যেগুলো হচ্ছে বিচ ফেসিং, যেগুলো মানে বিচের কাছে যেই কটেজগুলো, সেগুলোতে কম্প্যারেটিভলি 200-400 টাকা বেশি আর কি ভাড়া, হোটেলের ভাড়া। আর একটু দূরে ওটা আর কি 200-400 টাকা কমেই হয়ে যায়। তো আমরা অনলাইনে বুক করেছিলাম, এত কিছু ওখানে মানে আগে থেকে জানতাম না আমরা এগুলো কিছুই। আমরা অনলাইনে বুক করেছিলাম, দেখেছিলাম এসি আছে, রুমের ভেতরটাও সুন্দর, আর ঠিক আছে হলেই হলো। পালোলেম বিচ থেকে একটা ডিস্টেন্স লেখা ছিল, মানে কম ডিস্টেন্স, 1 মিনিটের ডিস্টেন্স এরকম কিছু একটা লেখা ছিল। আমরা আদার্স কিছু দেখিনি, মানে আমরা যেহেতু যাইনি আগে, তাই আমাদের এক্সপিরিয়েন্স নেই যে বিচের পাশেও এরকম কটেজে মানে থেকে উপভোগ করা যায় বা থাকা যায়। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব সব দেখে যাব। তো এই আর কি হোটেল থেকে বেরিয়ে এই ছোট চিপা রাস্তাটা দিয়ে তারপরে বিচের দিকে আমরা এগোচ্ছি। আর এই যে আশেপাশে ডান দিকে বাঁ দিকে যত ছোট ছোট কটেজ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু সবই আর কি রেন্টে দেওয়া হয়। তো আমরা চলে এসেছি, ওই তো দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে সিঁড়িটার পেছনের দিকে। এই কটেজগুলো খুব সুন্দর ছিল, একদম মানে নাইট ভিউটাও, নাইট ভিউ বলো, সূর্যাস্ত বলো, মর্নিং ভিউ বলো, পুরো একদম বিচ ফেসিং, খুব সুন্দর এই সমস্ত কটেজগুলো। নেক্সট টাইম গেলে অবশ্যই এই সমস্ত কটেজে থাকার চেষ্টা করব। আর এই যে ছোট ছোট বিছানার মতো সাজিয়ে রেখেছে, আর ওই দিকে ছাতা দেখতে পাওয়া যাচ্ছে। এখন যেহেতু সকাল, এখন তো রোদ নেই, আর একটু পরে যখন রোদ উঠবে তখন ওই ছাতাগুলো মেলে দেওয়া হবে আর সবাই ওখানে বসে রেস্ট করবে। মানে এগুলো বেডগুলোও রেন্ট হিসেবে 1 ঘন্টা হিসেবে, 1 ঘন্টা হিসেবে 200 টাকা বা 100 টাকা এরকম কিছু একটা নেয়। তো এখনও কিন্তু সূর্য ওঠেনি, সবাই যারা এখানে ঘুরতে এসেছে সবাই এখানে ওয়াক করছে, মর্নিং ওয়াক করছে। আমার এই প্রথম সমুদ্র দেখা, স্বাভাবিকভাবেই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। এবং আমার সাউথ গোয়ার সবথেকে সুন্দর, সাউথ গোয়া নর্থ গোয়া সব কিছু মিলিয়ে সবথেকে সুন্দর লেগেছে এই পালোলেম বিচ। এখানেই আমি অনেকটা সময় কাটিয়েছি, আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঘুরতে গিয়েছি আর কবে যাব না যাব, তাই জন্য নর্থ গোয়াতেও যাওয়া হয়েছিল। তো নর্থ সাউথ মিলিয়ে খুব বেশি ঘুরতে পারিনি যদিও, কিন্তু যেহেতু মানে প্ল্যানিং করে যাইনি, জানা ছিল না কোথায় কোন বিচটা রয়েছে। গুগল ম্যাপে যদিও সবই দেখা যায়, সবই আর কি ডিস্টেন্স দেখায়, তবুও একটা প্ল্যানিং লাগে না যে এটার পরে এটা, এটার পরে এটা। তো সেই প্ল্যানিংটা সুন্দরভাবে করা হয়নি, তবে ভালোই ঘুরেছি। আর এটা একটা আমার ক্লিপ ওখানকার। তো আমরা তো সূর্যোদয় দেখতে এসেছিলাম পালোলেম বিচে, সূর্যোদয় দেখা হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, এই তো সূর্য দেখতে পাওয়া যাচ্ছে। ভিউটা ভীষণই সুন্দর ছিল। তো পার্টিকুলার সেই মোমেন্টের ভিডিও নেই, আমরা সিনটা উপভোগ করছিলাম। আর এই যে পাশে এগুলো মানে সব ভিউ সাইড, মানে যেখান থেকে এই পাশে যতগুলো কটেজ, এই রুমগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে মানে এই বিচ সাইডের জন্য এগুলোর রেন্টটা মানে একটু বেশি, কিন্তু নাইট ভিউ বা ডে ভিউ পুরো টাইমটা এই সমস্ত জায়গায় থাকলে একদম মানে 100%
বেশি উপভোগ হয় এই সমস্ত জায়গাগুলোতে। তো এই যেমন কোকোস, ওই মাথার থেকে শুরু, ওই একদম পাহাড়ের সাইড থেকে, ওখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে শুরু হয়ে পুরো অনেক কটেজ আছে, বিচ সাইডের কটেজ। এখান থেকে সব সময় সমুদ্রটা দেখতে পাওয়া যায়। ইভেন এখানকার নাইট ভিউটাও খুব সুন্দর। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ছোট ছোট টেবিল অ্যারেঞ্জ করা হয়ে থাকে। এবার আমরা একটু সমুদ্রের দিকে চলে যাচ্ছি শব্দ শোনার জন্য। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা। ঢেউগুলো, যেহেতু আমার প্রথমবার মানে সমুদ্র দেখা, প্রথমবার গোয়া দর্শন, তো স্বাভাবিকভাবেই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর পালোলেম বিচটা সত্যিকারেরই ভীষণই সুন্দর। তোমরা যদি সাউথ গোয়াতে যাও অবশ্যই পালোলেম বিচে যাবে। সেখান থেকে কিন্তু বোটে করে আবার হানিমুন বিচ বলো, বাটারফ্লাই বিচ বলো, মাঙ্কি বিচ বলো, সেখানেও যাওয়া যায়। এবং ভাগ্য ভালো থাকলে অনেক সময় ডলফিনও দেখা যায়। যেমন আমার বন্ধুরা যখন গেছিলো ওরা অনেকগুলো ডলফিন একসঙ্গে দেখতে পেয়েছে, 4-5টে ডলফিন পুরো বডিটা দেখা গেছে লাফ দিচ্ছে। আর আমরা যখন গিয়েছি আমরা কিন্তু পুরো বডিটা দেখতে পাইনি ডলফিনের, জাস্ট ওই ওপরের যে পাখনাটা সেটা দেখতে পেয়েছিলাম। তো ডলফিন পয়েন্টও বলে একটা জায়গা আছে, তো সেটাও মানে ডলফিনও দেখতে পাওয়া যাবে, বোটে করেই যাওয়া যায়, পার্টিকুলার একটা রেঞ্জ রয়েছে। তো তোমরা যখন যাবে আমি বলবো প্ল্যানিং করে যেও, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।